সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সবার সুস্থতা ও নিরাপত্তা কামনা করি অনলাইন ভিত্তিক মেসেঞ্জার ক্লাসে চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ে আমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। তো আমরা অলরেডি প্রথম অ্যাসাইনমেন্টের যে টপিকসগুলো ছিল বাংলা এবং গণিতের সবাই সময় মতো জমা দিয়েছি এবং নতুন অ্যাসাইনমেন্ট টপিক বাউবি এবং ইসলাম নৈতিক শিক্ষা তোমরা গ্রহণ করেছি। তো আশা করি আগামী শনিবার তোমরা এটা নির্ধারিত সময়ে অর্থাৎ সকাল 9:20 থেকে 11:30টার মধ্যে এটা জমা দিয়ে যাবে এবং ইংরেজি এবং বিজ্ঞানের টপিকসগুলো নিয়ে যাবে। তোমরা অনেকেই ভালো করছো, স্যাররা খাতা দেখে বলছে। তো আসলে যেহেতু বাসায় পরীক্ষা দিচ্ছ, সেক্ষেত্রে তোমাদের জন্য যে মেসেজটি সেটা হচ্ছে খাতার মধ্যে কিন্তু প্রেজেন্টেশন সুন্দর হতে হবে এবং হাতের লেখাও সুন্দর করতে হবে। কেননা সবাই বাসায় বসে পরীক্ষা দিচ্ছ, অনেকেই ক্লাসে পরীক্ষা দেওয়ার মতো দিচ্ছ, আবার অনেকে একটু হেল্পও নিচ্ছ। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো এই জন্য যাদের লেখাটা সুন্দর হবে তারাই কিন্তু ফুল মার্কস পাবে। দেখা গেল উত্তর সঠিক কিন্তু খাতার প্রেজেন্টেশন বা খাতা হাতের লেখা এগুলো কিন্তু যারটা সব থেকে ভালো হবে সে ফুল মার্কস পাবে। বাট একই উত্তর লিখেছো, সঠিক উত্তর লিখেছো, যার হাতের লেখা ভালো হয়নি বা তুলনামূলক খারাপ হয়েছে সে হয়তো 1 নম্বর কম পেয়ে গেলে, প্রেজেন্টেশন ভালো হয়নি 1 নম্বর কম পেয়ে গেলে, 1-2 নম্বর কম হবে শুধু জাস্ট হাতের লেখার জন্য। একই উত্তর লিখবে, সঠিক হবে, বাট প্রেজেন্টেশন প্লাস হ্যান্ডরাইটিংয়ের জন্য কিন্তু তোমাদের 1 নম্বর 2 নম্বর আপ ডাউন হবে, অর্থাৎ কম বেশি হবে। তো এর জন্য মন খারাপ করারও কিছু নেই বা দুঃখ পাওয়ারও কিছু নেই। এই জন্য কী করতে হবে, ডিটারমাইন্ড হতে হবে যে আমার প্রেজেন্টেশন সুন্দর হবে, হাতের লেখাও সুন্দর হবে। ক্লিয়ার? তো আমি সম্মানিত অভিভাবক এবং অভিভাবিকা মণ্ডলীদেরকেও বিনীতভাবে অনুরোধ করছি যে আপনার বাচ্চা যখন অ্যাসাইনমেন্ট লেখে তখন আপনি যেন তার প্রেজেন্টেশন এবং হাতের লেখার উপর জোর দেন যে প্রেজেন্টেশন সুন্দর হবে, হাতের লেখাটাও সুন্দর হবে। আদারওয়াইজ হাতের লেখা এবং প্রেজেন্টেশনের জন্য যদি 1 মার্ক বা 2 নাম্বার কম হয়, এক্ষেত্রে কিন্তু আপনারা আসলে কোনো অভিযোগ করতে পারবেন না। এটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকলো। অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য কিন্তু এটা হাতের লেখা এবং লেখাপড়ার মধ্যে ওরা বই পড়ে অ্যাসাইনমেন্টটা দেবে, ওকে দেখে দিক। অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য হচ্ছে বাড়ির কাজ, দেখে সুন্দর করবে, হাতের লেখা সুন্দর করবে, প্রেজেন্টেশন সুন্দর করবে। অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য এটা। তো অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন যেহেতু হবে, বাসায় বসেই করতেছে, তো সেক্ষেত্রে আমরা এই দুইটা জিনিস অবশ্যই করব। সেটা হচ্ছে হ্যান্ডরাইটিং প্লাস প্রেজেন্টেশন। এটা যার যত ভালো হবে সে ফুল মার্কস পাবে। ভুল গেলে তো সেটা ভুলই, উত্তর লেখা ভুল গেলে সেটা তো ভুলই হয়। বাট যদি প্রেজেন্টেশন এবং হাতের লেখাটা অসুন্দর হয় বা একটু খারাপ হয়, তাহলে ওই যে উত্তর সঠিক হচ্ছে বা 1 নম্বর বা 2 নম্বর কম পেয়ে গেলে, এই জন্য আসলে মন খারাপ করার দরকার নাই। মনটাকে দৃঢ় করতে হবে, ডিটারমাইন্ড হতে হবে যে আমার লেখায় সব থেকে সুন্দর হবে, আমি বেস্ট হব, আমার প্রেজেন্টেশনটাই বেস্ট হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা তোমরা ফলো করছো বা করবে। এনিওয়ে, আমার যেহেতু সামনে ইংরেজি পরীক্ষা অ্যাসাইনমেন্ট রয়েছে, তো আমি রিভিশন ক্লাসটায় রিভিশন টপিকসগুলোই আলোচনা করব। গত ক্লাসেও আমি এই ইংরেজি মূল বইয়ের এই বইটির পেজ নাম্বার 3 ইউনিট নাম্বার 1 নিয়ে আলোচনা করেছিলাম। টপিক ছিল হচ্ছে অ্যাবাউট মি, অর্থাৎ ইন্ট্রোডাকশন মাইসেলফ, নিজেদের পরিচয় সম্পর্কে, নিজের পরিচয় সম্পর্কে। তো এখান থেকে ট্রু ফলস আমি লিখে দিয়েছি বোর্ডে এবং প্রশ্ন উত্তর লিখে দিয়েছি, এবং গতকাল আমি এই প্যাসেজটির প্রশ্ন উত্তর তোমাদেরকে দিয়েছি নোটে, এবং ইউনিট 3 এর প্যাসেজটিও আমি ট্রু ফলস, প্রশ্ন উত্তর, এভরিথিং তোমাদেরকে পাঠিয়েছি। তো মূলত তাহলে তোমরা ধরে নিচ্ছ যে আমাদের এই ইংরেজি মূল টেক্সট বই থেকে অবশ্যই প্রশ্ন উত্তর করতে হবে। এবার গ্রামারটাও থাকবে। তো গ্রামার ক্লাসগুলো আমি আলোচনা করেছি, টেন্সের শীট তোমাদের হাতে প্রদান করেছি। তো নিশ্চয়ই তোমরা বিষয়টি সিরিয়াসভাবে নিয়েছো এবং ভালো মতো পড়ালেখা করছো। আজকেও আমি রিভিশন ক্লাসে আজকের টপিকসটা আলোচনা করব পার্টস অফ স্পিচ।
কারণ অ্যাসাইনমেন্টের টপিক্সের ভিতরে কিন্তু থাকতে পারে পার্টস অফ স্পিচ, থাকতে পারে টেন্স, থাকতে পারে পার্সন, থাকতে পারে সেন্টেন্স। সবগুলোই আমি ক্লাসে অনলাইনের মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। তো আজকের টপিক যেহেতু পার্টস অফ স্পিচ, তো পার্টস অফ স্পিচ এই আলোচনা করব। পার্টস অফ স্পিচ। আজকের টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলে সংজ্ঞাটা আমরা প্রথমে জেনে নিই। সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। তোমরা যারা বিভক্তি কথাটা উল্লেখ করো, এটা কিন্তু আসলে ইংরেজিতে হয় না, বাংলায় পদ প্রকরণ আছে। পদ কাকে বলে সেখানে এই কথাগুলো রয়েছে। তো আমরা ইংরেজিতে যে সংজ্ঞাটা পড়বো বা জানবো, এখন আমি বলবো, আমরা যেন এটাই পরীক্ষার খাতাতে বা অ্যাসাইনমেন্টে আসলে এটা যেন লিখি যে সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। আবার বলছি, সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে পার্টস অফ স্পিচ কত প্রকার আমরা জেনেছি পূর্বে। হ্যাঁ, পার্টস অফ স্পিচ 8 প্রকার। কে কে বলতে পারবে? আশা করি সবাই বলতে পারবে। তার মধ্যে কয়েকজনকে আসলে ধরতেই হয়। আমি কাকে বলবো? তানজিমুল, তুমি বলো পার্টস অফ স্পিচ যে 8 প্রকারে, 8 প্রকারের নাম বলো। ওকে, থ্যাংক ইউ। যাক, সবাই পারবে আশা রাখি। পার্টস অফ স্পিচের ভিতরে যে 8 প্রকার, প্রত্যেকটার আবার সংজ্ঞা আছে, প্রত্যেকটা ক্লাসিফিকেশন আছে। তো অত ডিটেলস আসলে আলোচনা যাব না, আমরা শুধু প্রত্যেকটা সংজ্ঞা জানবো আর অনলি সেই সংজ্ঞার উদাহরণ দেব। কেমন? তো প্রথমে আসে কি? নাউন। নাউন অর্থ হচ্ছে নাম, অর্থাৎ নাউন কাকে বলে আমরা লক্ষ্য করি এবং উদাহরণগুলো লক্ষ্য করি। শিক্ষার্থী লক্ষ্য করো, আমি নাউন এবং প্রোনাউনের সংজ্ঞা এবং উদাহরণ লিখেছি। অ্যাসাইনমেন্ট বা পরীক্ষাতে আসলে আমরা এভাবেই সংজ্ঞা এবং উদাহরণগুলো লিখব। অনেকেই সেন্টেন্স উদাহরণ প্রয়োগ করো। আসলে সেন্টেন্স উদাহরণ প্রয়োগ করলে ওই সেন্টেন্সের মধ্যে ওই সেন্টেন্সের কোন ওয়ার্ড বা কোন অংশটুকু নাউন বা প্রোনাউন বা অ্যাডজেক্টিভ নির্দেশ করতেছে ওই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে দিতে হবে। যদি কেউ সেন্টেন্স উদাহরণ দাও তাহলে তোমাদেরকে অবশ্যই এই কাজটা করতে হবে যে ওই সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটি ওই পার্টস অফ স্পিচ বা ওই নাউনের সঙ্গে সংজ্ঞার সঙ্গে মিল খায় বা অ্যাডজাস্ট হচ্ছে, সেই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে দিতে হবে। আদারওয়াইজ তোমাকে সরাসরি এটা করলে বেটার হয়। অর্থাৎ নাউনের সংজ্ঞা দিয়ে উদাহরণ, প্রোনাউনের সংজ্ঞা দিয়ে উদাহরণ। দেখো, নাউন কাকে বলে? যে ওয়ার্ডটা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী ও গুণের নাম বোঝায় তাকে নাউন বলে। নাউন প্রথমে বলেছি ব্যক্তির নাম, যেমন ব্যক্তি হিসেবে নাউন রহিমকে ইউজ করেছি, তোমরা রহিমের জায়গা রানা, রাজু ইত্যাদি ইত্যাদি ইউজ করতে পারো। তারপর বলছিলাম বস্তু, পেন আমি লিখেছি, তোমরা পেন না লিখে রিস্ট ওয়াশ লিখতে পারো, ওয়াশ লিখতে পারো, মার্কা লিখতে পারো, ডাস্টবিন লিখতে পারো, বুক লিখতে পারো। অর্থাৎ যেটা দ্বারা একটা বস্তু বোঝাবে, জড় বস্তু। দেন লিখছি প্রাণী। প্রাণী ম্যান হতে পারে, কাউ হতে পারে, গোট হতে পারে, হর্স হতে পারে, এলিফ্যান্ট হতে পারে, রিয়ন্স হতে পারে ইত্যাদি। দেন বলছিলাম গুণের নাম, অনেস্টি, সততা। অনেস্টি একটি গুণের নাম, সততা। সো এগুলো হচ্ছে নাউনের উদাহরণ। সেকেন্ড টাইম অর্থাৎ 2 নম্বরে প্রোনাউন বলছি। যে ওয়ার্ড নাউনের পরিবর্তে, নাউন মানে এখানে যে সকল নাম ইউজ করছি এগুলোই নাউন। যে ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। দেখো, হি, আমরা এই রহিমের পরিবর্তে হি ইউজ করতে পারি, রহিমার পরিবর্তে সি ইউজ করতে
পারি। এই যে পেন, পেনটা কি নাউন, পেনের পরিবর্তে আমরা ইট ইউজ করতে পারি। তারপরে রোহিং, করিম অ্যান্ড সেলিম, এই তিনজনের নামের পরিবর্তে আমরা দে প্রোনাউন ইউজ করতে পারি। হু, হোয়াট, এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তোমরা যখন ষষ্ঠ শ্রেণীতে আসবে এবং পঞ্চম শ্রেণীতে আসবে, আস্তে আস্তে পঞ্চম এবং ষষ্ঠতে হু এবং হোয়াটের ব্যবহার ডব্লিউ কোশ্চেন ছাড়াও আছে, অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহৃত হয়। অ্যান্টিসিডেন্ট কিন্তু বুঝতে পারবো না, আমি আলোচনাতে যাব না। যাই হোক, আমরা তাহলে এই নাউন এবং প্রোনাউন জানলাম। এবার জানবো আমরা অ্যাডজেক্টিভ এবং ভার্ব। অ্যাডজেক্টিভ এবং ভার্ব আমরা আজকে চারটা জেনে যাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এরপর যে আমি 3 নম্বরে অ্যাডজেক্টিভ এবং 4 নম্বরে ভার্বের সংজ্ঞা এবং উদাহরণ লিখেছি। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তো দেখো, গুড অথবা ব্যাড, এটা একটা দোষ অথবা গুণ প্রকাশ করছে। ইজ আ গুড বয়, হি ইজ আ ব্যাড বয়, অর্থাৎ ভালো হলে গুড, খারাপ হলে ব্যাড, অর্থাৎ তার একটা গুণ বা দোষ প্রকাশ পাচ্ছে। তারপরে সংখ্যা 10, 8, 9, 1, 2, 3, 100 এগুলো সংখ্যা প্রকাশ করে। দ্যাটস ওয়াই দিস ইজ অ্যাডজেক্টিভ। অনেস্ট, এটাও একটা গুণ, সৎ, সে কেমন, সে সৎ। এরপরে আমি ভার্বের সংজ্ঞা লিখেছি। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া বা ঘটা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন ভার্বে তো অসংখ্য ভার্ব রয়েছে, এর মধ্যে ভার্ব প্রধানত দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? বলো, প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? আমরা ইতিপূর্বে জেনেছি, আজকেও বলছি, যে সকল ওয়ার্ড সেন্টেন্স বা বাক্যের মধ্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে এবং নিজেদের অর্থ নিজেরাই প্রকাশ করতে পারে সে সকল ভার্বকে প্রিন্সিপাল ভার্ব বলে। এবং অক্সিলারি ভার্ব হচ্ছে যে সকল ভার্ব সেন্টেন্সের মধ্যে নিজেদের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না, নিজেদের অর্থ প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ভার্বের সাহায্য নিতে হয়, ওই সকল ভার্বকে অক্সিলারি ভার্ব বলে। দেখো আমি এখানে যে উদাহরণগুলো দিচ্ছি সব প্রিন্সিপাল ভার্বের। ইট মানে খাওয়া, ডু মানে পড়া, স্লিপ মানে ঘুমানো, ওয়াক মানে হাঁটা, আবার অসংখ্য আছে, তো আমি জাস্ট এটুকুই লিখেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি এই 4টি টপিকস আলোচনা করলাম। নেক্সট ক্লাসে বাকি 4টি নিয়ে আলোচনা করব। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছো এবং ক্লাসটি মনোযোগ সহকারে রিভিশন দেবে। এবং যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবে, নট মেসেঞ্জার গ্রুপে আমাকে ফোন দেবে, প্রয়োজনে আমি তোমার বাসায় যাব অথবা তোমাকেও আমি ডেকে নিতে পারি। ঠিক আছে? ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশাই। আল্লাহ হাফেজ।